ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা বারোতম অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের প্রথম পর্বে মহাবিশ্ব পৃথিবীর উৎপত্তি নিয়ে আলোচনা করেছি। সূর্য, পৃথিবী এবং চন্দ্রের পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের পৃথিবীর গঠন নিয়ে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীর চিত্র, এর বাহিরে এবং ভিতরের গঠন সম্পর্কে আজকে আমাদের আলোচনা। পৃথিবীর গঠন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের যে আগে আলোচনা একটু স্মরণ করো। তোমরা জেনেছ যে সৃষ্টির প্রথম দিকে পৃথিবী খুব গরম ছিল, তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। পৃথিবী তিনটি অংশ নিয়ে গঠিত হয়। হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থ সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে, একে আমরা বলি বায়ুমণ্ডল। তারপর কিছুটা ভারী পদার্থগুলো তৈরি হয়েছে পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, আর সবচেয়ে ভারী পদার্থগুলো মিলে তৈরি করেছে পৃথিবীর ভেতরের অংশ। তাহলে প্রথমে আসো আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করি। যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি হলো বায়ুমণ্ডল। তোমরা জানো যে বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন অক্সিজেনের তৈরি, অর্থাৎ বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। তো পৃথিবী কিন্তু সকল কিছুকে নিজের দিকে টানে, আর সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি কিন্তু বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি। আর ভবিষ্যৎ থেকে আমরা যত উপরের দিকে যাব, বায়ুমণ্ডলকে তত হালকা এবং পাতলা পাবো। এবং পর্বতের চূড়ায় যদি তুমি ওঠো তখন কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, কারণ অক্সিজেন পরিমাণ কম, বায়ুমণ্ডলের ঘনত্ব কম। তো এই বায়ুমণ্ডলের কিন্তু কয়েকটি স্তর রয়েছে। হ্যাঁ, প্রথম স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তর, সেটা নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। হ্যাঁ, পৃথিবীর একদম পৃষ্ঠ থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা বাস করি, এই পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত, 11 কিলোমিটার পর্যন্ত, পৃথিবীপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত হলো ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে। আর মেঘ আসলে কিন্তু জলীয় বাষ্প দিয়ে তৈরি, তোমরা সেটা জানো। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে, এই ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডলের ঠিক উপরেই হলো স্ট্রাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ঠিক উপরে কি? স্ট্রাটোস্ফিয়ার। এই স্তর ভূপৃষ্ঠে 50 কিলোমিটার পর্যন্ত স্থিত। এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। তো স্ট্রাটোস্ফিয়ার ওজোন মণ্ডল এখন বলা হয়। আর এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে এই যে স্ট্রাটোস্ফিয়ার, এটা কিন্তু আমাদের রক্ষা করে। এই স্তর এবং এর উপরের দিকে গ্যাসগুলো খুব কম পরিমাণে আছে। হ্যাঁ, এর উপরে কিন্তু মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল, তারপরে তোমার রয়েছে তাপমণ্ডল। তো যাক, এই বায়ুমণ্ডলের বিস্তারিত আলোচনা কিন্তু তোমরা আরো উপরের ক্লাসে পাবে। এখন তোমরা এটুকুই জানো যে বায়ুমণ্ডলের কয়েকটি স্তর রয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এই সবচেয়ে পৃথিবীর কাছের স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার, এটাই জানো। এবং এই ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে যত কাছে বায়ুমণ্ডলের ঘনত্ব তত বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো আমরা আলোচনা করি ভূপৃষ্ঠ নিয়ে, অর্থাৎ পৃথিবীর উপরিভাগ। পৃথিবীর উপরিভাগ কেমন তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ। আর তোমরা এটাও জানো যে পৃথিবীর ভূপৃষ্ঠের বা পৃথিবীর উপরিভাগের 4 ভাগের 3 ভাগে কিন্তু পানি, আর 1 ভাগ হচ্ছে স্থলভাগ।
আমরা এখানে পৃথিবীর ম্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এই নীল অংশটা কিন্তু সাগর মহাসাগর বা জলভাগ, আর বাকি অংশগুলি হচ্ছে স্থলভাগ। এখানে দেশ মহাদেশ গঠন হয়েছে। তো এই পৃথিবীর উপরে আমরা বাস করি। উপরের অংশকে বলা হচ্ছে কি তাহলে ভূপৃষ্ঠ, আর ভিতরের অংশকে বলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ। তো পৃথিবীর পৃষ্ঠের কোথাও কিন্তু নরম মাটি, কোথাও শক্ত পাথর, কোথাও পানি দ্বারা আবৃত, পানি দ্বারা আবৃত। পৃথিবীপৃষ্ঠ মানচিত্র দেখলে কিন্তু জিনিসটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো এই বিশাল সাগর আর মহাসাগর কিন্তু আমাদের ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। এছাড়াও রয়েছে হ্রদ, নদী, খাল, বিল। বাংলাদেশের দক্ষিণে রয়েছে কি? বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে রয়েছে, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর ভারত মহাসাগর, কিন্তু বঙ্গোপসাগর কিন্তু আবার ভারত মহাসাগরের অংশ। অন্য মহাসাগরগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। মহাসাগরগুলির নাম তোমরা মনে রাখতে পারো। তাহলে আমাদের দেশের দক্ষিণে তোমার বঙ্গোপসাগর, কিন্তু একটা বঙ্গোপসাগর তো হলো মহাসাগর নয়, মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের অংশ কিন্তু বঙ্গোপসাগর। তাহলে উপসাগর আমরা পাচ্ছি, মহাসাগর পাচ্ছি কি কি? ভারত মহাসাগর ছাড়া রয়েছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। সাগর পানিতে প্রচুর মাছ থাকে এবং বিভিন্ন জীব বাস করে। সাগরের পানির উপরের দিকে চলে কিন্তু মালবাহী বিশাল বিশাল জাহাজ। আর বৃষ্টি ও বরফগুলো পানি নদীতে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে। তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে নদী কীভাবে সৃষ্টি হয়েছে। আসলে বরফ গলা পানি ও বৃষ্টির পানি গড়িয়ে নামতে নামতে নদীর সৃষ্টি হয়েছে। আমাদের সেই উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালার চূড়ায় অনেক বরফ জমা আছে। এই বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে নেমে আসে তখন সরু নদীর সৃষ্টি হয়। এই সরু নদীর সাথে বৃষ্টির পানি যোগ হয়ে নদী বড় হতে থাকে। নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশ বেশ বৃষ্টি হয় এবং হিমালয় পর্বতমালার সৃষ্টি হওয়া নদীগুলো এই বৃষ্টির পানি বহন করে। আর পদ্মা, যমুনা, মেঘনা এই নদীগুলো কিন্তু আমাদের দেশে বড় নদী। তো তোমরা জানতে পারলে ভূপৃষ্ঠের গঠন সম্পর্কে। এখন আসলে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ সম্পর্কে জানি। পৃথিবীর মধ্যে, পৃথিবীর ভিতরের দিকে কি আছে আমরা একটু যদি এই চিত্র দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে পৃথিবী একদম কেন্দ্রে একটি স্তর আছে, তার উপরে একটা স্তর, তার উপরে আরও একটা সবার উপরে পৃষ্ঠ। তো এখন এর ভিতরে কি আছে দেখো। পৃথিবীর ভেতরের অংশ তিনটি ভাগে বিভক্ত। পৃথিবীর পৃষ্ঠের নিচে আমরা একটা খণ্ডাংশ একদম পৃথিবী পৃষ্ঠ থেকে একদম কেন্দ্র পর্যন্ত চিত্রকে দেখিয়েছি। পৃথিবী পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে স্তর রয়েছে সেটি শিলামণ্ডল। অর্থাৎ শিলামণ্ডল, এই যে দেখো পৃথিবীর ভিতর ভাগকে ঢেকে রাখছে যে এই ভূপৃষ্ঠ, জাস্ট উপরে তো ভূপৃষ্ঠ, তার নিচে কিন্তু কি তোমার জাস্ট পৃথিবী পৃষ্ঠের একটু ভিতর অংশটা হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত। পৃথিবী পৃষ্ঠ শুরু হয়ে 100 কিলোমিটার পর্যন্ত, 100 কিলোমিটার পর্যন্ত শিলামণ্ডল গঠিত। এই জায়গায় অংশটাকে বড় করে এখানে দেখানো হয়েছে শিলামণ্ডল। এরপরে শিলামণ্ডলের নিচে হলো গুরুমণ্ডল। শিলামণ্ডলের নিচে কি? গুরুমণ্ডল। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল। একটু যদি আমরা শিলামণ্ডল ধরি, এটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল। তো গুরুমণ্ডল, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল এবং সবশেষ পৃথিবীর কেন্দ্রের চারদিকে কেন্দ্রমণ্ডল ধরা হয়। সবশেষ হলো কি? সবশেষ হলো কেন্দ্রমণ্ডল। এই হলো কেন্দ্রমণ্ডল। এটাকে বড় করে এখানে এইভাবে গঠনটি দেখানো হয়েছে, কেন্দ্রমণ্ডল। তো ধারণা করা হয় পৃথিবী সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ায় ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিকে তাপ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। পৃথিবীর এই কেন্দ্রমণ্ডল
পৃথিবীর কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল কিন্তু বেশ উত্তপ্ত। পৃথিবীর কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল কি প্রচণ্ড উত্তপ্ত। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3500 অর্থাৎ 3500 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রবিন্দু, জাস্ট একদম মাঝখানে যে বিন্দু হচ্ছে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে উপরের দিকে কতটুকু 3500 কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধের যে গোলাকার যে একটা গোলক আকৃতি অংশ, এই পুরোটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর কেন্দ্রমণ্ডলে কি দিয়ে গঠিত তোমরা জানো? কেন্দ্রমণ্ডল নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় রয়েছে। নিকেল, লোহা, সীসা, কেন্দ্রমণ্ডলে কি আছে? নিকেল, লোহা এবং সীসা উত্তপ্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রমণ্ডলের ভিতর অংশে এরা কঠিন কিন্তু বাইরে দিয়ে গলিত। কেন্দ্রমণ্ডল জাস্ট একদম মাঝখানের দিকে কিন্তু প্রচণ্ড চাপের ফলে এটা কঠিন হয়ে আছে, কিন্তু তার উপরের দিকে অংশ, কেন্দ্রমণ্ডলের উপরের অংশটা আবার এই ধাতুগুলি তরল অবস্থা আছে। কেন্দ্রমণ্ডল আর বাইরে হলো শিলামণ্ডল। তাহলে তিনটে স্তরের মধ্যে বাইরে শিলামণ্ডল, মাঝখানে কেন্দ্রমণ্ডল, একদম কেন্দ্রমণ্ডল, আর দুইয়ের মাঝে গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলের বেশিরভাগই কিন্তু কঠিন। শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে দেখো এই গুরুমণ্ডল বেশিরভাগ অংশ কি? গুরুমণ্ডল বেশিরভাগ অংশ কঠিন, কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থা আছে। বিজ্ঞান ধারণা করে যে আগ্নেয়গিরি উৎকীর্ণনে এই অংশটি থেকে গলিত লবণ হয়। তোমরা আগ্নেয়গিরি সম্পর্কে জানো, হ্যাঁ, যে যখন আগ্নেয়গিরি উৎকীর্ণ হয়, তো এই যে গুরুমণ্ডলে যে আধা গলিত অবস্থায় রয়েছে, উত্তপ্ত অবস্থায় রয়েছে যে অংশটি, এই অংশ থেকে কিন্তু গলিত উত্তপ্ত পদার্থ বেরোয়, সেটাকে লাভা বলা হয়। পৃথিবীপৃষ্ঠ থেকে নিচে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। যে পৃথিবী একদম পৃষ্ঠ আমরা উপরে দেখে আছি, যে হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠ থেকে কিন্তু নিচের দিকে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। তো বিজ্ঞানের ভিন্নভাবে পৃথিবী অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছে। তো তোমরা বড় হলে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল সম্পর্কে আরো জানবে। তো এই হল পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এখন প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখন আসো আর একটা তথ্য সম্পর্কে আমরা জানি। এই যে আমরা জানলাম যে পৃথিবীর ভিতরে যে কঠিন পদার্থ রয়েছে এবং পৃথিবীর কঠিন পদার্থ রয়েছে, তো এদের যে ভিতরে তোমার কিছু যে প্রচন্ড বড় বড় যে শিলার খণ্ড, হ্যাঁ, প্রচন্ড বড় বড় শিলার খণ্ড রয়েছে। তো এই শিলাগুলি প্লেট আকারে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসলে যে কথাটি আলোচনা করবো সেটা হচ্ছে যে উদ্গীরণ কেন হয়, ভূমিকম্প কেন হয়, এটা জানার জন্য আমাদের একটা তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। সেটা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব। ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো? পৃথিবীর যে শিলামণ্ডল আমরা জানলাম, যে ঠিক পৃথিবীর নিচে শিলামণ্ডল। তো এই শিলামণ্ডলগুলি কতগুলো অংশে খণ্ডে বিভক্ত, এগুলিকে বলা হয় প্লেট। হ্যাঁ, এগুলি কি বলা হয়? এগুলিকে বলা হয় প্লেট। তো এই ভূপৃষ্ঠের নিচের দিকে শিলার প্লেটগুলি প্রতি বছরে কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়। প্লেটগুলো কখনো একটি থেকে আরেকটি দূরে সরে যায়, আবার কখনো একে অন্যের দিকে আসে। তো কখনো কখনো প্লেটগুলো বছরে কয়েক মিলিমিটার উপরে ওঠে বা নিচে নামে। একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মিশে, সেখানেই তোমার প্রচণ্ড কি হয়, ধাক্কা বা ঘর্ষণের সৃষ্টি হয়। যার ফলে ভূপৃষ্ঠ কম্পিত হয়। এর ফলে কি হয়, ভূমিকম্প সৃষ্টি হয়। প্লেটগুলোর সংযোগস্থল উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরি উদ্গীরণের ঘটনা আরো বাড়ে। প্লেটগুলোর একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয়, আর তাপে ভূঅভ্যন্তরের পদার্থ গলে যায়। এই গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠ ভেদ করে যদি বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত। হ্যাঁ, ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে যখন ভিতরের শিলার যে প্রচণ্ড শিলা প্লেটের, টেকটনিক প্লেটের প্রচণ্ড ঘর্ষণের ফলে তোমার যে কম্পন হয়, সেই কম্পনের ফলে কোনো অংশ, ভূপৃষ্ঠের কোনো অংশ বা ভূঅভ্যন্তরের কোনো অংশ ফাটল সৃষ্টি হয়ে যায়। তখন ওই যে গুরুমণ্ডলে যে উত্তপ্ত গলিত পদার্থ আছে, সেটা ওই ফাটল দিয়ে উপর দিকে বের হয়ে আসে। তো বের হয়ে আসে, এটাকে তখন আমরা বলি
আগ্নেয়গিরি উদগীরণ, এবং সেখানে যে একটা পাহাড়ের মতো সৃষ্টি হয় সেটা বলে আমরা আগ্নেয়গিরি। এবং আগ্নেয়গিরি যে মুখ দিয়ে বের হয় এই উত্তপ্ত পদার্থ সেটাকে বলা হয় জ্বালামুখ, এবং এই উত্তপ্ত পদার্থগুলিকে বলা হয়, যেটা বের হয়ে আসলো সেটাকে বলা হয় তোমার লাভা। হ্যাঁ, লাভা বলা হয়। এবং যেটা বেরিয়ে আসা গলিত তরল পদার্থকে লাভা বলা হয়, আবার ম্যাগমাও বলা হয়। হ্যাঁ, ম্যাগমাও বলা হয়। তো ম্যাগমা অংশ নিচে জমা থাকে, আবার কিছু অংশ বের হয়ে আসে, বের হয়ে আসলে তখন তাকে আমরা বলবো লাভা। হ্যাঁ, লাভা বা ম্যাগমা। একইভাবে প্লেটগুলো একটি অন্যের সাথে ধাক্কা খেলে পৃথিবী যে কেঁপে ওঠে, এই কেঁপে ওঠাকে বলা হয় কি? কেঁপে ওঠাকে বলা হয় ভূমিকম্প। আর ভূমিকম্প দেখো, ভূমিকম্পের ফলে অনেক অনেক বড় ধরনের তোমার দুর্যোগ সৃষ্টি হয়, রাস্তাঘাট পেটে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, অনেক দুর্যোগ সৃষ্টি হয়। তো শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ পাকের এই কুদরতি সৃষ্টি সম্পর্কে আমরা চিন্তা করলে জ্ঞানের কোনো শেষ হবে না। তো যত বেশি তোমরা লেখাপড়া করবে তত বেশি ইনশাল্লাহ আরও জানতে পারবে। তো ইনশাল্লাহ বাড়িতে আরও ভালো করে লেখাপড়া করো। তো তোমরা নিশ্চয়ই এখন বলতে পারো যে প্লেট টেকটনিক তত্ত্ব কী, কেন্দ্রমণ্ডল কী দিয়ে তৈরি, মনে আছে তোমার? কেন্দ্রমণ্ডল লোহা, হ্যাঁ, সীসা এবং নিকেল ধাতু দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের কয়টি স্তর মনে আছে? কয়টি স্তর? হ্যাঁ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে কয়টি স্তর পেলাম আমরা? 4টি স্তর। তো এখন একটা বাড়ির কাছে লিখে নাও, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্রসহ বর্ণনা করো। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্রসহ বর্ণনা করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।